এই ঐতিহাসিক সুবিশাল জনসমাবেশের সভাপতিত্ব করছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ আমরা মঞ্চে পেয়েছি, যার নেতৃত্বে এই জেলায় তৃণমূল কংগ্রেসের লড়াই সংগ্রাম আন্দোলন অক্ষুণ্ণ রয়েছে এবং মমতা ব্যানার্জির প্রথম দিনের সহযোদ্ধা সহকর্মী জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, আমি তাকেও ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা নিবেদন করি। পেয়েছি বর্ষিয়ান বিধায়ক আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় অশোক দেব মহোদয়, বিধায়ক দিলীপ মণ্ডল রয়েছেন, সদ্য মাতৃবিয়োগের পরেও আজকে তিনি সময় বার করে আমাদের সভায় এসে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন। আমি দিলীপ দাকে ধন্যবাদ জানাই। আমরা পেয়েছি সাতগাছিয়া বিধানসভার বিধায়ক সদস্যা সোনালী গুহ বসু সহ মিটিয়া বুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা রয়েছেন, জেলার আইএনটিটিউসির সভাপতি বর্ষিয়ান নেতা শক্তিমণ্ডল রয়েছে, আমি তাকেও শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের মধ্যে রয়েছে অরুময় গায়েন থেকে শুরু করে চিত্তকারার থেকে শুরু করে অনিরুদ্ধ হালদার রয়েছেন, উমাপদ পুরকায়েত রয়েছেন, ওদিকে জ্ঞানানন্দ সামন্ত থেকে শুরু করে নবকুমার বেতাল থেকে শুরু করে মিঠুরানী সাহা থেকে শুরু করে বুচান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফলতার পঞ্চায়েত সমিতির সভাপতি ভাতৃপ্রতিম জাহাঙ্গীর খাঁ রয়েছে, আমি তাকেও ধন্যবাদ জানাই। আরিফ ভাই থেকে শুরু করে সবাই যারা রয়েছে, অমিত থেকে শুরু করে আমি যাদের দেখতে পাচ্ছি, সমাজশ্রী থেকে শুরু করে সচিরানী নস্কর থেকে শুরু করে নিত্যানন্দ দা থেকে শুরু করে গৌতম দাশগুপ্ত সহ সুমন সহ শেখ বাপি, তরুণ রয়, শিখা রয়, ওদিকে মাহফুজ থেকে শুরু করে সোমনাথ দা সহ কৌশিক সহ বাবান সহ বিপ্লব দা সহ গৌতম সহ মেহবুব সহ কালীপদ সহ কৌশিক রয়েছে, সুমন রায়চৌধুরী রয়েছেন, শুভনাগ চৌধুরী রয়েছেন, সব্যসাচী ভাই রয়েছেন, আবু তালেব মোল্লা রয়েছেন, ফজলুল হক রয়েছেন। আমি সকলকে, পূজালীর লালু রয়েছেন, আমি সকলকে আমার ধন্যবাদ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কোভিডের কারণে আজকে হয়তো মঞ্চে সকলের স্থান হয়নি। আমি দেখতে পাচ্ছি পাশে কাউন্সিলররা রয়েছেন, আমি কাউন্সিলরদের যারা রয়েছে বজবজ, ডায়মন্ড হারবার, পূজালি, মহেশতলা, আমি অল কাউন্সিলরকে আমার ধন্যবাদ ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। এবং আপনারা যারা এসে আজকে আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমার মা ভাই বোনেরা, আমার ডায়মন্ড হারবারের বৃহত্তর পরিবার, আমি আপনাদের সকলকে আরেকবার নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা আজকের এই সভা সংগঠিত করেছি। বেশ কয়েকদিন পর এরকম জনসভা আমরা করছি। নিশ্চিতভাবে আপনারা জানেন করোনা আবহের কারণে আমাদের হয়তো সেভাবে বড় মিটিং আমরা জেলায় করিনি, কিন্তু আমাদের কর্মীরা সহযোদ্ধারা বুথ টু বুথ মিটিং করেছেন এবং প্রত্যেকটা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত হোক, ওয়ার্ড হোক, মানুষের যখন যেখানে বিপদের বা সমস্যার খবর এসছে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আজকে মার্চ মাস থেকে করোনা পরিস্থিতি শুরু হয়েছে। এখানে বড় মিটিং আমরা চাইলে মার্চ মাসে করতে পারতাম, এপ্রিলে করতে পারতাম, কিন্তু করিনি। কেননা আমরা মনে করি মানুষের জীবন আগে। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে নির্বাচনের সময় লড়তে তৃণমূল কংগ্রেস জানে এবং সে লড়াই আমরা লড়ে নেব। তাই আমরা অনেক দিন পরে আজকে এই সভা ডেকেছি এবং আমি অন্য জেলায়ও সভা করব পশ্চিমবঙ্গ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে। কিন্তু আপনারা জানেন আমি যে কোনো সভা বা কর্মসূচি শুরু করার আগে আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কাজ করি না। 2014 সালে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, তারপরে পথ দুর্ঘটনায় আমি অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিলাম, আমার অস্ত্রোপচার হয়েছিল। দীর্ঘ 3 মাস পরে আমি আমার কর্মসূচি শুরু করেছিলাম এই ডায়মন্ড হারবারের মাটি থেকে। 2018 সালের পঞ্চায়েতের নির্বাচনের আমি রাজনৈতিক সভা সমিতি শুরু করেছিলাম আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসাকে পাথেয় করে।
19-এর নির্বাচনের লড়াই শুরু করেছিলাম আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছাকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে। আর 2021-এর লড়াইটাও আপনাদের আশীর্বাদ ছাড়া আমি শুরু করতে পারবো না। তাই আপনাদের আশীর্বাদ, ভালোবাসা ছাড়া যে কোনো কাজ আমি যদি শুরু করি সেটা অসম্পূর্ণ থাকবে। তাই ডায়মন্ড হারবারের মাটি থেকে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আজকের এই লড়াই শুরু করলাম। লড়াইয়ের ময়দানে লড়াই লড়ে নেওয়া যাবে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব দিক থেকে লড়াই করতে প্রস্তুত। আমি আপনাদের প্রথমেই বলি যে দীর্ঘ 6-7 মাস ধরে আপনারা দেখেছেন কোভিড পরিস্থিতির কারণে আজকে অনেকটাই বলা যেতে পারে যে রাজ্য সরকারের তৎপরতায়, মমতা ব্যানার্জির প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসনের তৎপরতায়, উদ্যোগে, সহযোগিতায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু একদম যে করোনা নির্মূল হয়ে গেছে বা করোনা আর আমাদের সমাজে নেই এই কথা বলা ঠিক নয়। আমি সবাইকে অনুরোধ করব আপনারা মাস্ক থাকলে মাস্কটা পরুন এবং যতদিন না ভ্যাকসিন আসছে আমাদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিশ্চিতভাবে নির্বাচন তো হবেই। আপনারা দেখেছেন অন্য রাজ্যেও নির্বাচন হয়েছে, তার মধ্যেই রাজনৈতিক লড়াই চলবে। কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্যের খেয়ালটাও নিজেদের রাখতে হবে। আমি সকলকে বলবো, অনেকে মাস্ক, আমি আস্তে আস্তে দেখছিলাম মাস্ক নাকের নিচে নামিয়ে রেখেছেন, এটা করবেন না। মাস্ক দিয়ে নাকটা মুখটা ঢাকুন। আজকে যে সংখ্যায় মানুষ এই সভা স্থলে উপস্থিত হয়েছে তার 5 গুণ মানুষ মাঠে ঢুকতে পারেনি। আমি যখন ঠিক করলাম যে আমরা একটা জনসভা করব, মূলত ডায়মন্ড হারবার লোকসভায় মুচিসা ফুটবল মাঠ আর বিড়লাপুর মাঠের থেকে বড় মাঠ খুব কম আছে। তো আমি যারা আজকে দায়িত্বে ছিল, জাহাঙ্গীর, শৌকত সহ আমি সবাইকে বলেছিলাম যে বড় মাঠে করতে হবে যাতে সবাই আসতে পারে, কেননা 4-5টা বিধানসভা থেকে লোকজন আসবে, সবাই যাতে মাঠে ঢুকতে পারে, জায়গা দিতে পারি আমরা, সেরকম একটা সভাস্থল আমাদের ঠিক করতে হবে। কিন্তু আজকে মুচিসা মাঠেও এ যাবৎকালীনের রেকর্ড ভেঙে গেছে। আজকে যে সংখ্যায় মানুষ এসছে তার 5 গুণ মানুষ রাস্তায় রয়েছে। আমি আসার সময় দেখছিলাম জোকা থেকে শুরু করে একদম সেই বিবিরহাট পার করে মানুষের লাইন, রাস্তার দুধারে গাড়ির জ্যাম। আমি অনুরোধ করলাম প্রশাসনকে যে আমি 10 মিনিট পরে ঢুকবো, অসুবিধা নেই, আগে আপনারা দয়া করে যারা ফলতা, ডায়মন্ড হারবার, ওদিকে মহেশতলা, সাতগাছিয়া, বিষ্ণুপুর থেকে এসছেন তাদেরকে দয়া করে মাঠে ঢোকার ব্যবস্থাটা করে দিন। কেননা এমনিতেই রোববার দুপুর, সারা সপ্তাহে আপনারা একবারই সময় পান আপনাদের পরিবার, পরিজন, ভালোবাসার লোকজন এবং বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটানো। সেই সুযোগটাও আজকে আমাদের সবার মাধ্যমে আমি আপনাদের থেকে কেড়ে নিয়েছি। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমাদের তো রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়তে হবে। আমাদের তো মাঠে ময়দানে লড়াইটা লড়তে হবে। নিশ্চিতভাবে করোনা চলবে যতদিন না ভ্যাকসিনেশন আসবে। কিন্তু ছোট, বড়, মাঝারি, যত মাপের বড় জনসভা হয় তৃণমূল কংগ্রেস করবে। তার সাথে সাথে বুথভিত্তিক জনসংযোগ আমাদের বাড়াতে হবে। আমি আপনাদের বলি, ভারতীয় জনতা পার্টি 2019 সালে আজকে নরেন্দ্র মোদীকে সামনে রেখে অনেক বড় বড় হুঙ্কার দিয়েছিল। আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে, একটাও পুরো করেনি। 2019 সালে আপনারা নির্বাচনে লড়াই করে আমাকে যখন জয়যুক্ত করলেন, আপনারা দেখেছিলেন নরেন্দ্র মোদী এসে বলে গেছিল, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে ময়দানে সভা করেছিল, 8 ঘন্টা বক্তব্য রেখেছিল। কি বলেছিল? ভাতিজা কা বাত্তি গুল হোনে ওয়ালা হ্যায়। এক্ষুনি শৌকত বলছিল বিজেপির ছোট, বড়, মাঝারি নেতা সবাই একটাই কথা বলে, কি বলে? ভাতিজা, আর বলে কি? ভাইপো। তার কারণ কি? আজকে আপনারা দেখেছেন সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা সবার আক্রমণের কেন্দ্রবিন্দুকে ভাইপো, কিন্তু মুখে নাম নিতে পারে না, নাম নিয়ে বলতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বুকের পাঁটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও নেই, আর বিজেপির ছোট, বড়, সেজো, মাঝারি নেতাদেরও নেই। এটা মাথায় রাখতে হবে। তার কারণ কি? আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে আপনারা দেখেছেন জবার জেবার আমাকে যেখানেই কেউ আক্রমণ করেছে আমি আইনানুগ ব্যবস্থা নিয়েছি। 2017 সালে নভেম্বর মাসে মুকুল রায় দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল, প্রথম সভা করেছিল ধর্মতলায়, আক্রমণের কেন্দ্রবিন্দুকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরের দিন আমি মামলা করেছিলাম। অভিযোগ করেছিল কে? মুকুল রায়। বলেছিল কি বিশ্ব বাংলা কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে নিয়ে গিয়ে লেজে গোবরে করে পরাজিত করেছি। তার পরবর্তীকালে কখনো দিলীপ ঘোষ, কখনো বাবুল সুপ্রিয়, কখনো রাহুল সিনহা, কখনো কৈলাস বিজয়বর্গীয়, কখনো অমিত শাহ, কখনো নরেন্দ্র মোদী আমাকে নাম ধরে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং নাক রগড়াতে রগড়াতে সকলকে হাইকোর্টের দরজায় নিয়েছে যা জবাব দেয় সেটা আমি দিয়েছি। তার ফলে এখন আর সরাসরি নাম নিতে পারছে না। বলছে ভাইপো আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাটা আছে, যদি থাকে ভাব বাচ্চে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। বাংলার বীর সন্তান যদি আমি না হই, আপনাদের যদি টানতে টানতে কোর্টের দরজায় না নিয়ে আসতে পারি, আমিও এক বাপের বেটা নই। এই কথাটা আমি স্মরণ করিয়ে দেব। ভাব বাচ্চে কথা বলে লাভ নেই। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি নাম করে বলছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। আমি তো নাম করে বলছি অমিত শাহ বহিরাগত। আমি তো নাম করে বলছি সুনীল দেওদার বহিরাগত। আমি তো নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। দুধ কা দুধ, পানি কা পানি। আমি কেন এদের বহিরাগত বলবো না? আজকে 2020 সালে মার্চ মাস থেকে করোনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, লকডাউনের সময় কবার অমিত শাহকে বাংলায় আসতে দেখেছেন? লকডাউনের সময় কবার ভারতের প্রধানমন্ত্রী বাংলায় এসছে? কবার কৈলাস বিজয়বর্গীয় এসছে? কবার সুনীল দেওদার এসছে? কবার দিলীপ ঘোষ রাস্তায় নেমেছে? একমাত্র যদি কেউ নেমে থাকে, আমাদের জননেত্রী দেশনেত্রী মমতা ব্যানার্জি নেমেছে। মানুষকে মাছ দেওয়া থেকে শুরু করে খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়া থেকে শুরু করে আমফানের সময় কি ঝড়, ভয়াবহ ঘূর্ণিঝড়। আজকে সেখানে রাতের পর রাত মানুষের কথা ভেবে তিনি নবান্নে কাটিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী লোক দেখানোর জন্য একবার আধ ঘন্টায় হেলিকপ্টারে চড়ে বলেছে বাংলাকে আর্থিক সাহায্য করব। তারপর দিন থেকে আর তার দেখা নেই। 1000 কোটি টাকা পাঠিয়েছে। আর আমফান ক্ষতিপূরণের জন্য মমতা ব্যানার্জির সরকার 7000 কোটি টাকা দিয়েছে। তাহলে বাকি টাকা কোত্থেকে এলো? বাকি টাকা নরেন্দ্র মোদীর বিজেপির সরকার দেয়নি। বাকি টাকা কালীঘাটে টালির ছালের তলে থাকা হাওয়াই চপ্পল পরা মহিলাটা দিয়েছে বাংলার মানুষের স্বার্থে। এই ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় সম্পূর্ণ ক্ষতিপূরণ আর আংশিক ক্ষতিপূরণ নিয়ে প্রায় 2 লক্ষ ক্ষতিপূরক মানুষকে বাড়ির ক্ষতিপূরণের সাহায্য করা হয়েছে। আমি পরবর্তীকালে কিছু অভিযোগ আমার কানে এসছিল। নিশ্চিতভাবে সবাই যে ধোয়া তুলসী পাতার মতো কাজ করে তা নয়। 100টা লোকের মধ্যে 1-2 লোক খারাপ কাজ করে থাকে। তার জন্য দলের সম্মান নষ্ট হয়, দলের ভাবমূর্তি নষ্ট হয়। এই কাজটি আমি আর যাই হোক ডায়মন্ড হারবারের মাটিতে বরদাস্ত করব না। আমি বলেছিলাম এই 2 লক্ষ মানুষের কাছে আমার 16-17 জন সহকর্মীকে দায়িত্ব দিয়েছিলাম এবং বলেছিলাম 100 জনের টিম বানাও। 100 জনের টিম বানিয়ে প্রত্যেকটা লোকের সাথে কথা বলো, ফোনে যোগাযোগ করো, তাদের বাড়িতে লোক পাঠাও। কারোর যদি কোনো অসুবিধা হয়ে থাকে ক্ষতিপূরণ পেতে সরাসরি আমাকে জানান। আপনারা জানিয়েছেন আমাকে একটা কেস ডায়মন্ড হারবারে দেখাতে পারবেন না যে জোর জবরদস্তির টাকা চেয়ে ক্ষতিপূরণ আপনাকে পাইয়ে দিয়েছে। আর যদি দেখাতে পারেন, অন রেকর্ড মিডিয়ায় বলছি, যদি ক্ষমতা থাকে দেখাবেন, তার হাত ধরে শ্রীগড়ে ঢোকানোর ব্যবস্থাটা আমি করে দেবো। এত বড় কথা আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি। মানুষের উন্নয়নের সাথে কোনো রকম কোনো রেয়াত বা কোনো রকম কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারবো না। এটা মমতা ব্যানার্জির সর্বস্তরের নেতাকর্মীদের ইনস্ট্রাকশন রয়েছে। আজকে কারোর বাড়ি ভেঙেছে, মমতা ব্যানার্জি কাউকে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে তার সরকার 20,000 টাকা দিয়েছে, আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা দিয়েছে। প্রায় 2 লক্ষ মানুষকে টাকা দিয়েছে। 200 কোটি টাকার বেশি খালি এই ডায়মন্ড হারবার লোকসভায় ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। আপনারা ভাবতে পারেন নিশ্চিতভাবে আমাদের এলাকায় একটু ক্ষতি বেশি হয়েছে। ডায়মন্ড হারবার 1, 2, ফলতা, বিষ্ণুপুর 1, 2, বজবজ 1, 2 এসব জায়গায়
ঝড়ের কারণে বিপুল ক্ষতি হয়েছে, কিন্তু তার জন্য সরকারের সামর্থ্য অনুযায়ী কি করেননি আমাদের নেত্রী। আজকে সেখান থেকে শুরু করে এই যে এখানে হোর্ডিং লাগানো রয়েছে কল্পতরু, আজকে বলুন তো, আমরা 12ই এপ্রিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো লকডাউন ঘোষণা করে দিল। এবার গরিব মানুষ, যাদের চাকরি নেই, যারা দুবেলা খেটে দিন আনে দিন খায়, যাদের মুখে দুমুঠো অন্ন কে জোটাবে, সে নিয়ে সংশয় উঠলো, সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন এসে দাঁড়ালো। তাদের কথা কে ভেবেছে? এই ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা শুরু করলাম 12ই এপ্রিল কল্পতরু। প্রায় 14 লক্ষ লোককে শুধু ফোন করে আমাদের জানিয়েছে যে আমাদের খাবার দরকার। আমাদের সহকর্মী, সহযোদ্ধা, সৈনিকেরা বাড়িতে বাড়িতে গিয়ে মাস্ক পরে, গ্লাভস পরে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, সুরক্ষা বিধি মেনে খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। এ কোথায় হয়েছে? ভারতবর্ষের কোন সংসদ করতে পেরেছে বা সাংসদ ক্ষেত্রে হয়েছে? আপনারা দেখান তো আমাকে। কেউ করতে পারেন। এবং আমরা এটা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ছিল বলে এটা সম্পূর্ণ করতে পেরেছি। আগামী দিন আরও করব। উন্নয়নের রথ থেমে থাকবে না। আমার এখানে ডায়মন্ড হারবার লোকসভায় আজকে আপনারা জানেন ফলতা মথুরাপুর জলের কাজ চলছে। আগামী ডিসেম্বর জানুয়ারি মাস থেকে ওদিকে ডায়মন্ড হারবার 1, 2 আর ফলতা বাড়িতে বাড়িতে কলের জল পৌঁছে যাবে। আর কয়েকটা ব্লকে সমস্যা রয়েছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি অগমেন্টেশন করে দরকার হলে যেখানে কথা বলা, যার সাথে কথা বলা, লড়াই করা, লড়বো। এবং বিষ্ণুপুর 1, 2, বজবজ 1, 2 এই 4টে ব্লকের যে সমস্যা রয়েছে, আমি যদি আপনাদের আগামী ভোটের আগে, আগামী ভোট অর্থাৎ আমি যবে সাংসদ হব তার আগে যদি আপনাদের এই কাজ সম্পূর্ণ না করতে পারি, আপনাদের কাছে ভোট চাইতে আমি যাব না। কিন্তু এটাও বলে দিয়ে যাচ্ছি, এই যে 40টা বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2, 11টা অঞ্চল, 22টা অঞ্চল, ওদিকে বজবজ 1, বজবজ 2 সব মিলিয়ে প্রায় 39টা অঞ্চল। এই 39টা অঞ্চলে আজকে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আগামী 3 মাসের মধ্যে অঞ্চল ভিত্তিক 15টা করে টিউবওয়েলের ব্যবস্থা আমি করব। 550 টিউবওয়েল আগামী 3 মাসে আপনাদের অঞ্চল অঞ্চলে লাগিয়ে দেবো। তার মধ্যে অগমেন্টেশন প্রজেক্ট তৈরি করে এই 4টে ব্লক কী করে ঢোকানো যায় ফলতা মথুরাপুর প্রজেক্টের মধ্যে, এবং ফাইন্যান্স থেকে তার অ্যাপ্রুভাল যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব। আমার সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা যতটুকু রয়েছে আমি প্রাণ দিয়ে লড়াই করে যাতে ডায়মন্ড হারবারের মানুষের বাড়িতে বাড়িতে কলের জল পৌঁছায়, এটা আমি যত দ্রুত সম্ভব আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আর আমি এক কথার ছেলে, আমি যা বলি তাই করি, আপনারা জানেন। আমি সিপিএম, কংগ্রেস বা বিজেপির মতো ভাঁওতাবাজ নই যে 15 লাখ দেবো, অমুক দেবো, তসুক দেবো, এই করবো তাই করবো, আচ্ছে দিন আয়েগা এসব বলে তারপর কেটে পড়বো। আমি সেই নেতা বা সেই কর্মী নই। আমি যা বলি ভেবে চিন্তে বলি এবং অক্ষরে অক্ষরে পালন করি। বিজেপি কি বলেছিল? বিজেপি বলেছিল ভারতবর্ষকে আজকে সবাই ভয় পায়। আমরা তো খুশি আমাদের দেশকে যদি সবাই ভয় পায়, কিন্তু আপনি নির্বাচনের আগে পুলওয়ামা দেখিয়ে ভোট নিলেন, পাকিস্তানকে আক্রমণ করলেন। আমরা সকলে চাই পাকিস্তানকে আক্রমণ করা হোক। পাকিস্তান হোক, নেপাল হোক, চায়না হোক, বাংলাদেশ হোক, যে দেশ ভারতের ভূখণ্ড দখল করার সাহস বা হিম্মত দেখাবে তাকে কড়ায় গন্ডায় জবাব দিতে হবে, আমরা চাই। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আপনি জবাব দেবেন নির্বাচন বলে, আর চায়না আমাদের ভূখণ্ড দখল করে বসে আছে 6 মাস ধরে, তখন কোনো জবাব নেই কেন? তখন কি হচ্ছে? তখন নির্বাচন নেই। নির্বাচন হলে আবার জবাব দেব। সেনাবাহিনীর যে জওয়ানরা মারা গেল, যারা প্রাণ দিল বিস্ফোরণের কারণে, তাদের জীবনের কোনো মূল্য আপনার কাছে নেই? নির্বাচন ছিল বলে আপনি হাতিয়ার করলেন পুলওয়ামা, আর আজকে গালওয়ান ভ্যালির কি অবস্থা? লে লাদাখের কতটা ভূখণ্ড চায়না দখল করে রেখেছে। আপনি এক কথা বলছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনার প্রতিরক্ষা মন্ত্রী এক কথা বলছে। কেন হবে? প্রধানমন্ত্রী বলছে জায়গা দখল করেনি, প্রতিরক্ষা মন্ত্রী বলছে জায়গা দখল করেছে। কোনটা ঠিক? ভারতবর্ষের মানুষকে কে বিভ্রান্ত করছে? ভারতবর্ষের মানুষকে কে ভুল বোঝাচ্ছে? ভারতবর্ষের মানুষের চোখে কে ধুলো দিচ্ছে? এই প্রশ্ন তো আজকে সাধারণ মানুষের মনে যাচ্ছে। কেন চায়নাকে জবাব দেওয়া হবে না? আমরা চাই কড়ায় গন্ডায় চায়নাকে জবাব দেওয়া হোক। চায়না একের পর এক আমাদের সেনাবাহিনীর জওয়ানদের মারবে, আর আপনি উত্তরে কি বলবেন? আমি 4টে অ্যাপ বন্ধ করে দেবো, টিকটক বন্ধ করে দেবো। তাতে কি হবে? আমাদের যে ভূখণ্ড চায়নার দখলে আছে, সেই ভূখণ্ড আবার পুনর্দখল করে ভারতীয়
প্রত্যেকটা ভারতের নাগরিককে আশ্বস্ত করতে হবে। করবেন না? কেন করবেন? এখন তো নির্বাচন নেই, আবার 21-এ বা আবার সেই 24-এর আগে মনে পড়বে। মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে চোখে ধুলো দিয়ে, মানুষকে যত বোকা বানানো যায়। কেন বলুন তো? এই রাজনীতি কতদিন চলবে? ধর্মের রাজনীতি, নকল দেশপ্রেমের নামে রাজনীতি। রাজনীতি হোক, আমরা চাই উন্নয়ন নিয়ে রাজনীতি হোক। আপনি রাজনীতি করুন না। আপনার কোনো ছোট বড় মেজো মাঝারি সেজো নেতাদের পাঠান, স্বরাষ্ট্রমন্ত্রী আসুক। আপনার সরকার 7 বছরে 6 বছরে কি করেছে, আর আমাদের সরকার 9 বছরে কি করেছে, হোক সামনাসামনি মোকাবেলা। কোন চ্যানেলে বসবেন বলুন, আমি যাব। আমি যদি উত্তর না দিতে পারি আর আপনাদের পরাজিত না করতে পারি, আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। হবে লড়াই, উন্নয়নের রাজনীতি হোক। যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি কি করেছে, আর আপনার প্রধানমন্ত্রী, আপনার নেতা নরেন্দ্র মোদী কি করেছে, হোক উন্নয়নমূলক কাজের প্রতিযোগিতা। পরিসংখ্যানকে সামনে রেখে হোক প্রতিযোগিতা, কেন হবে না? কিন্তু আপনি যদি ভাবেন ধর্মের নামে রাজনীতি করব, আপনি করুন। মানুষ আপনাকে দক্ষিণ 24 পরগনায় 2019-এ জবাব দিয়ে দিয়েছিল, আবার 21-এ জবাব পাবেন। 31টা বিধানসভা ছিল, 31টা বিধানসভার মধ্যে প্রত্যেকটা বিধানসভা তৃণমূল কংগ্রেসকে আপনারা জিতিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আপনাদের। যেখানে অন্যান্য কয়েকটি জেলার মধ্যে বিজেপি কয়েকটা জায়গায় প্রত্যাশিত বা তাদের প্রত্যাশার মতো ফল করতে পেরেছে, বা ভালো ফল করেছে, বা মানুষকে বিভ্রান্ত করে তারা কিছুটা ভোট পেয়েছে, সেখানে হাজার প্রচার চালিয়ে প্রধানমন্ত্রী একাধিক সভা করেও এখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিকে নড়াতে পারেনি। তার একমাত্র ধন্যবাদ আমি আপনাদের দিতে চাই। আপনারা না থাকলে আমাদের কারোর কোনো মূল্য নেই। আপনারা যারা এসছেন সকলে পরিশ্রম করে দল করেন, সকাল থেকে রাত রক্ত জল করে আপনারা দল করেন। আপনারা না থাকলে আমাদের কারোর কোনো ক্ষমতা নেই। আমরা কেউ সাংসদ, কেউ এমপি, কেউ এমএলএ, কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার, সভাপতি, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কেন? এই তৃণমূল কংগ্রেস কর্মী আর আম জনতা ছিল বলে। তারা না থাকলে আমাদের কোনো গুরুত্ব নেই। তাই তৃণমূল কংগ্রেস দলটা তৃণমূল স্তরের কর্মীদের দল। আমি মনে করি এখানে যারা আছেন তারা ত্যাগ করে, তারা সংগ্রাম করে, তারা হাজার তিতিক্ষা তিচ্ছ সাধনের মাধ্যমে দল করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করেছে, এবং নেত্রীকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যতই নড় কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি, এটা মাথায় রেখো। এসব করে লাভ নেই। মমতা ব্যানার্জি রাতারাতি তৈরি হয়নি। মমতা ব্যানার্জিকে দুটো আক্রমণ করে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একে ওকে দিয়ে মন্তব্য করিয়ে মমতা ব্যানার্জিকে ছোট করা যাবে না। সূর্যের সাথে লড়াই করতে গেলে আপনার হাত পুড়বে, এটা মাথায় রাখবেন। সুভাষিস দা বলল, আকাশে যেমন একটাই সূর্য, 34 বছরের তমসাচ্ছন্ন পশ্চিমবঙ্গে যদি কেউ মুক্তির সূর্যোদয় ঘটিয়ে থাকে, সেই সূর্যের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূর্যের সাথে লড়াই করতে যাবেন না, ঝলসে যাবে। সে বিজেপির দিলীপ ঘোষ, অমিত শাহ হোক, আর সিপিএমের সুজন চক্রবর্তী হোক, আর কংগ্রেসের অধীর চৌধুরী বা আব্দুল মান্নান হোক। রাতারাতি মমতা ব্যানার্জি তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা এসছেন, আপনারা বলুন তো কত সংগ্রামের মাধ্যমে এই দল তৈরি হয়েছে, কত সহকর্মীর আত্মবলিদানের মাধ্যমে, প্রাণের মাধ্যমে, রক্তের মাধ্যমে তৃণমূল তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস যারা করে, কেউ রাতারাতি নেতা হয়নি। তৃণমূল কংগ্রেস যারা করে, সে কর্মী হোক বা নেতা হোক, কেউ প্যারাশুটে নামেনি, কেউ লিফটে ওঠেনি। এটা জেনে রাখা দরকার। এখানে অশোকদেব বসে আছে, লিফটে উঠলে আজকে বিধানসভার একটা সদস্য হয়ে থাকতো না। দিলীপ মণ্ডল বসে আছে, প্যারাশুটে নামলে আজকে একটা পদ নিয়ে থাকতো না। সোনালী গুহ বসে আছে, সুভাষিস চক্রবর্তী বসে আছে, কবেকার সৈনিকেরা। আজকে যদি এরা প্যারাশুটে নামতো বা লিফটে উঠতো, তাহলে আজকে অনেক বড় বড় পদপ্রাপ্তি এদের হতে পারত। কেউ কেউ অনেক কিছু বলে, আমি সাধুবাদ জানাই, গণতান্ত্রিক অধিকার সকলের আছে। লিফটে উঠলে 35টা পদের অধিকারী আমিও হতাম, আর প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতায় নির্বাচনে লড়তাম। দক্ষিণ কলকাতায় আমার বাড়ি। 2014 সালে
আমাকে ডায়মন্ড হারবারে দাঁড় করালো দল। দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। তখন 2009 থেকে 2014 সাংসদ ছিল, আজকে আমাদের মধ্যে নেই। আমি সম্মান জানিয়ে বলছি, সোমেন মিত্র ডায়মন্ড হারবারের সাংসদ হয়েছিল। 2 বছর পরে তৃণমূল ছেড়ে দিয়ে কংগ্রেস সিপিএমের সাথে হাত মিলিয়ে কোনোদিন এলাকায় ঢোকেনি। আমি 2014 প্রার্থী হয়েছি, মানুষের বাড়ি বাড়ি গেছি। কম করে 50% এলাকায় মানুষ বলছে আমি ভোট বয়কট করব। এখানে আছে যারা পুরনোরা, রুময়দা রয়েছে, এই পার্থ সেদিনকে আমার সাথে ছিল। ওদিকে জ্ঞানানন্দ সামন্ত থেকে শুরু করে, বুচান্দা থেকে শুরু করে, তরুণ রায় থেকে শুরু করে, শেখ বাপি থেকে শুরু করে সবাই সাক্ষী রয়েছে। কেউ বলছে জল পাইনি, কেউ বলছে রাস্তা নেই, কেউ বলছে বিদ্যুৎ নেই, কেউ বলছে আগের সাংসদকে ভোট দিয়েছি 5 বছর দেখতে পাইনি। আমি তাও ময়দান ছেড়ে যাইনি। তার মধ্যেই আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে আমাকে 71,000 ভোটে জিতিয়েছিলেন। এই জেলার মধ্যে সব থেকে কম ভোটে জিতেছিলাম ডায়মন্ড হারবার 2014 সালে। আর 14 থেকে 19 সাংসদ হিসেবে আপনাদের ভালোবাসাকে পাথেয় করে বুথে বুথে পৌঁছানোর চেষ্টা করেছি। সেই ডায়মন্ড হারবারই 5 বছরের মধ্যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ভোট আমাকে দিয়েছে, 7,91,000। এবং এই জেলার মধ্যে সব থেকে বেশি ভোটে আপনারা 3,22,000 ভোটে আমাকে জিতিয়েছে। এবং প্রাপ্য ভোট যদি আমি ধরি তাহলে বাংলায় 1 নম্বর ডায়মন্ড হারবার, উন্নয়নের নিরিখে 1 নম্বর ডায়মন্ড হারবার, আর ভোটের নিরিখেও 1 নম্বর ডায়মন্ড হারবার। আমি তাই আপনাদের ধন্যবাদ জানাতে চাই, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা বলুন, আপনারা যারা এসছেন, কজন প্যারাশুটে নেমেছেন, কজন লিফটে উঠেছেন, কজন উঠেছেন, কজন নেমেছেন? আমি জিজ্ঞেস করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানে মাটির দল, গ্রাসরুট, বুথ স্তরের দল। সেই দলে কোনোদিন প্যারাশুট আর সিঁড়ি দিয়ে কেউ উঠতে পারেনি। যদি কেউ ওঠে তার পতন অবশ্যম্ভাবী, এটা মাথায় রাখতে হবে। এবং দল তো আমাদের সকলের কাছে মায়ের মতো। আমাকে আমার মা জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, লালন পালন করে বড় করেছে, আমাকে খাইয়েছে, আমাকে পড়াশুনো শিখিয়েছে, আমাকে বড় করে তুলেছে। কিন্তু রাজনৈতিকভাবে আমাকে লড়াই করার যে সুযোগ দিয়েছে, আমাকে বেড়ে ওঠার যে অভিজ্ঞতায় সঞ্চারিত করার যে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে, সেই মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মায়ের নাম তৃণমূল কংগ্রেস। এই দল আমাদের মা নয়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই দলে আপনারা মনে করেন তৃণমূল কংগ্রেস আপনাদের সকলের মা? হাত তুলে বলতে হবে, হাত তুলে বলুন। আমি সামনের সংবাদ মাধ্যমদের বলবো একটু ক্যামেরাটা ঘোরান। আপনারা মানবেন যদি মায়ের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে মায়ের সাথে কেউ বেইমানি বা বিশ্বাসঘাতকতা করে আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে আর মেরুদণ্ড বিকিয়ে দিতে অন্য দলের হয়ে কেউ তাবেদারি আর তল্পিবাহকতা করে ছেড়ে কথা বলবেন? আর যাই হোক, মায়ের সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিন সহ্য করা যায় না। বাংলা ছবিতে একটা কথা ছিল না, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। সুতরাং মায়ের সাথে বিশ্বাসঘাতকতা যে করবে আগামী দিন কড়ায় গন্ডায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব দেবে আমি মনে করি। আর তৃণমূল কংগ্রেসের কিছু যদি কেউ ভাবে যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আন্ডার এস্টিমেট করে বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমরা লড়াই দেখে নেব, আমাকে অনেকে জিজ্ঞেস করে। 4 দিন আগে একটা সাংবাদিক জিজ্ঞেস করছিল যে আচ্ছা, আপনাকে সিপিএম, কংগ্রেস, বিজেপি সব দলের নেতারা এসে আক্রমণ করে, আপনার ধৈর্যের বাঁধ এত কি করে? আপনি কাউকে কিছু বলেন না? আমি তাকে বললাম যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের থেকে শিখেছি, যারা 20 বছর ধরে দল করছে। আমরা অনেকে নেতা হয়েছি, কেউ এমএলএ হয়েছে, কেউ সাংসদ হয়েছে, তারা কেউ কোনোদিন কিছু পায়নি, কিন্তু তাও আজকে রক্ত দিয়ে দলটা তারা করে। মানুষের জন্য কাজ করতে তারা আজও অঙ্গীকারবদ্ধ, সৎ, নিষ্ঠা, নির্ভীক। লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে,
তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে নবান্নে হ্যাট্রিক করে বসাতে চলেছে। এটা সময়ের অপেক্ষা। তো এসব করে লাভ নেই। আমি আবার আপনাদের বলবো যে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে আজকের এই সভা থেকে। যে উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে, আপনারা দুদিন আগে দেখেছেন স্বাস্থ্যসাথী, যুগান্তকারী ঘোষণা। স্বাস্থ্যসাথী আজকে বাংলার 10 কোটি মানুষের জন্য বিনা পয়সায় বিনামূল্যে করে দিয়েছে মমতা ব্যানার্জি। যে যেদিকে আছে সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। এবং আগামী 1 তারিখ থেকে রাজ্য সরকারের তৎপরতায় তিনি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে যে দুয়ারে সরকার বলে একটা কর্মসূচি শুরু হতে চলেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আগামী 1 ডিসেম্বর থেকে শুরু করে 31শে জানুয়ারি অবধি, অর্থাৎ 60 দিন ক্যাম্প বসবে। সেখানে এই জনমুখী প্রকল্প বা উন্নয়নমুখী যে কর্মসূচিগুলো আছে তাতে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে আপনারা সরাসরি গিয়ে যোগাযোগ করবেন, সরকার আপনাদের দ্বারে গিয়ে সেগুলো করে দেবে। দুয়ারে সরকার, এই যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবর্ষে কেউ করতে পারেনি। বলুন না আপনি, স্বাস্থ্য বিনামূল্যে, শিক্ষা বিনামূল্যে, রেশন 30শে জুন অবধি বিনামূল্যে করে দিয়েছে। কে করতে পেরেছে? ভারতবর্ষে তো বাংলা ছাড়া আরও রাজ্য রয়েছে। কটা রাজ্য এই যুগান্তকারী সিদ্ধান্ত করেছে আমাকে দেখান না। আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আমি তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি। সেই জন্য বলছি যে আমার দিদি কি করেছে আর তোমার মোদি কি করেছে, হোক প্রতিযোগিতা। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে 10 গোল যদি না দিতে পারি রাজনীতির ময়দানে পা রাখবো না। দায়িত্ব নিয়ে বলছি। ধর্ম নিয়ে রাজনীতি আর নকল দেশপ্রেম নিয়ে রাজনীতির সময় চলে গেছে। মানুষ অত বোকা নয়। মমতা ব্যানার্জি আজকে স্বাস্থ্যসাথী প্রকল্প বলছে আয়ুষ্মান ভারত বাংলায় করতে দেয়নি। আচ্ছা, আয়ুষ্মান ভারতে আপনারা যদি কার্ড প্রিন্ট করেন তাহলে একটা পরিবারে যদি 5 জন থাকে, স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় যারা আছেন তাদেরকে 10 পয়সা দিতে হবে না। কার্ডটাও সরকার বিনামূল্যে প্রিন্ট করে আপনাদের দিচ্ছে। এবং গৃহকর্ত্রীর নামে কার্ড দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার বাড়িতে আপনি, আপনার স্ত্রী, আপনার 2 সন্তান, আপনার বয়োজ্যেষ্ঠ বাবা মা সবাই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। কিন্তু কার্ডটা হবে নারী শক্তিয়ায়নের সিম্বল হিসেবে গৃহকর্ত্রীর নামে, এবং সেই মহিলার মা বাবাও স্বাস্থ্যসাথীর আওতায় আসবে। এই যুগান্তকারী সিদ্ধান্ত কে করেছে? এবার একটা কার্ড আয়ুষ্মান ভারতে যদি আপনি প্রিন্ট করতে যান তাহলে আপনার খরচ 30 টাকা। আপনার পরিবারে যদি 6 জন থাকে তাহলে আপনাকে খরচ করতে হবে 180 টাকা। তারপরেও বলবে এ নেই, সে নেই, এ আওতায় আছে, সে আওতায় নেই। আর মমতা ব্যানার্জি কি বলেছে? স্মার্ট কার্ড দিচ্ছি ফ্রিতে, বিনা পয়সায়, কোনো টাকা লাগবে না। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীতে 1500 হাসপাতালে আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন। এমনকি ভেলোরে গেলেও ফ্রিতে পাবেন। আপনি অন্য রাজ্যে গিয়ে যদি বড় বড় হাসপাতালে চিকিৎসা করান সেখানেও ফ্রিতে পাবেন। এ কে করেছে আপনি বলতে পারবেন? কারোর ক্ষমতা নেই বলার। বিজেপি সবসময় বিভাজনের রাজনীতি করে। আমরা সেই বিভাজনের রাজনীতিতে পড়ব না। ওরা ধর্মের রাজনীতি করুক, আমরা উন্নয়নের রাজনীতি করব। আপনি আমাকে বলুন কোথায় লাগবে জল, কল, রাস্তা, যেখানে যা বলবেন। আমার যতটুকু ইখতিয়ার রয়েছে, আমার সামর্থ্য বা আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে, আমি জান প্রাণ দিয়ে যেখানে যা করার করে দেবো। আমি আজকে ঘোষণা করে গেলাম 3 মাসের মধ্যে 550 টিউবওয়েল 4টে ব্লকে আমি লাগিয়ে দেবো। আমি তো বলতে পারতাম যে আপনারা নির্বাচনটা পার করে দিন 3 মাস, তারপর আমি করে দেবো। না, তৃণমূল কংগ্রেস সেই দল না যে বলে যে আমাকে সুযোগ দিন করে দেখাবো। আমরা বলি জোটবদ্ধ হয়ে কাজের হিসেব নিন আর জোট বেঁধে জোড়া ফুলে ভোট দিন। আগে কাজ, তারপর ভোট। কাজ আগে হবে, মানুষের কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। আগে কাজ হবে, তারপর ভোট। এবং আজকে আপনারা বলুন, কল্পতরু থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে সবই আমরা করেছি যতটা পেরেছি। আমি খালি এবার একটা জিনিস বলে যাব যে করোনা যেহেতু চলছে, এবারের এমপি কাপটা আমরা স্থগিত রাখছি। এবারের এমপি কাপটা হয়তো হবে না, কিন্তু পরের বছর আরও বড় করে আমরা করব। তার কারণ এমপি কাপ করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দিনে প্রায় 10টা 12টা করে খেলা হয় পুরো জেলা জুড়ে, মানে লোকসভা জুড়ে। সেখানে প্রায় এক একটা খেলায় 10,000 12,000 করে ছেলেরা আসে। সেখান থেকে যদি কেউ আক্রান্ত হয় তখন হাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কোভিডটা। সুতরাং রাজনীতি আমাদের কাছে আগে নয়, আগে আমাদের কাছে মানুষের জীবন। এক একটা জীবন আমাদের কাছে মণিমুক্তর মতো। আপনারা বেঁচে থাকলে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে রাজনীতি তো আগামী দিন হবেই।
লড়াইয়ের ময়দানে তো লড়বে তৃণমূল কংগ্রেস, তার জন্য তো আমরা সকলে তৈরি রয়েছি। এবং আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ ধরে আপনারা এসছেন। আমি 1টা থেকে ছবি পাচ্ছি, 1টা থেকে প্রায় দেখছি মাঠ ভরে গেছে, সাংবাদিক বন্ধুরা এসছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, তারাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আজকের বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমি আবার বলবো, দল আমাদের আগে, ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে। এবং পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা, বলছে বাংলার জনতা, 21শে নবান্নে আবার মমতা। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।